তো একেবারে প্রথম দিককার একটা প্যাসেজ আমরা পড়বো, মানে অ্যাকচুয়ালি যেদিন প্রথম আমাদের যিনি লেখক এক্ষেত্রে, যার সাথে স্বামীজির এই সমস্ত কথোপকথন গুলো হচ্ছিল, তার সাথে তার যেদিন প্রথম দেখা হয়, আমরা সেই প্রথম দিনটার কথা বলবো। তার ব্যাকগ্রাউন্ডটা একটু এখানে বলে রাখা ভালো, স্যার যে একটু এই যে ইন্টারাপ্ট করছি এই- স্যার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শ্রীরামপুর স্কুলকে বলছি, তোমাদের ভিডিওটাকে একটু অন করো। যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো ভিডিওটাকে অন করো। শ্রীরামপুর স্কুলকে বলছি, ভিডিওটাকে অন করো। আমি কেন শুনতে পাচ্ছি না? হ্যালো। হ্যাঁ স্যার, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আম, হ্যাঁ, স্বামী শিষ্য সংবাদের যে প্রথম আহ, যে প্যাসেজটা যেদিন প্রথম দেখা হচ্ছে, সেটা আমরা পড়তে যাবো। এবং তার আগে আমি শুধু একটা ব্যাকগ্রাউন্ড একটু বলে দিই, যে এই যে লেখক, তিনি আসছেন, কিন্তু অধুনা যেটা বাংলাদেশ, এখন যেটা আমরা বাংলাদেশ বলি, সেখান থেকে। এবং তিনি সেখান থেকে কলকাতায় এসেছেন কর্মসূত্রে। অ্যান্ড তার যে আহ, পূর্ব, মানে তার যেখানে বাড়ি, এবং সেখানে তার পরিচয় ছিল নাগ মহাশয় বলে একজনের সাথে। তিনি ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদই অবশ্যই, তিনি একজন তার ভক্ত, এবং তার সঙ্গে তার অনেক মেলামেশা করার সৌভাগ্য হয়। তাছাড়া মানে সে ওয়াকিবহাল ছিল এই যে একটা মুভমেন্ট ঘটছে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, যেটা একটু একটু করে হচ্ছে, সেটার ব্যাপারে তিনি ওয়াকিবহাল ছিলেন। আহ এবং তিনি স্বামীজিকে প্রথম সশরীরে দেখেন কর্মসূত্রে কলকাতায় আসার পর। তো আমরা পড়াটা স্টার্ট করছি। তো স্বামী শিষ্য সংবাদ। স্থান কলিকাতা, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি, বাগবাজার। কাল ফেব্রুয়ারি শেষ সপ্তাহ, 1897। প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর 3-4 দিন হইল স্বামীজি কলকাতায় পদার্পণ করিয়াছেন। আজ মধ্যাহ্নে বাগবাজারে রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছেন। শীর্ষ লোকমুখে সংবাদ পাইয়া শিষ্য শিষ্য লোকমুখে সংবাদ পাইয়া মুখুজ্জে মহাশয়ের বাড়িতে বেলা প্রায় 2টার সময় উপস্থিত হইল। স্বামীজির সঙ্গে শিষ্যের এখনো আলাপ হয় নাই। শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম। শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরীয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন। স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতিপূর্বে তাহার বিষয়ে শুনিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত গরিষ্ঠ নাগ মহাশয়ের কাছে তার যাতায়াত আছে, ইহাও স্বামীজি জানিয়াছেন। শিষ্য শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংকেতে সংস্কৃত সম্ভাষণ করিয়া নাগ মহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন, এবং তাহার অমানুষিক ত্যাগ, উদ্দাম ভগবদ অনুরাগ ও দীনতার বিষয়ে উল্লেখ করিতে করিতে বলিলেন, বয়ং বয়ং তত্ত্বাসেন তত্ত্বান্বেষণাৎ হতা মধুকর ত্বম খলু কৃতি। কথাগুলি নাগ মহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন। পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে ও স্বামী তুরীয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে লইয়া গিয়া শিষ্যকে বিবেক চূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন। মা মা ভৈষ্ট বিদ্যন তব নাস্যৎ পায়া সংসার সিন্ধু স্তরণে পায়া জৈনেব যাহা যশ্যতে পারম তমেব মাং তব দিশা। আমি অ্যাকচুয়ালি এই শ্লোকটার মানে হচ্ছে, শ্লোকটার সংস্কৃত শ্লোক এবং একটু বেশ খটোমটো উচ্চারণ করা, কিন্তু এর মূলগত মানে যেটা হচ্ছে যে সংসার নামক যে সমুদ্র, এটাকে পার করার একটি উপায় আছে, এবং এই উপায় আমি তোমাকে দেখাবো, এই রকম আর কি। এটা বিবেক চূড়ামণির একদম প্রথম দিকের একটি শ্লোক, এবং তার মোটামুটি ভাবানুবাদ তাই হয়।
এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন। নানা প্রসঙ্গ চলিতেছে, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর মিররের সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করতে আসিয়াছে। স্বামীজি বলিলেন, তাকে এখানে নিয়ে এসো। নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন। নরেন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন। উত্তরে স্বামীজি বলিলেন, আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদারচিত্ত অতিথি সেবা পরায়ণ নব নব ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যা কিছু কাজ হয়েছে তা আমার শক্তিতে হয়নি। আমেরিকার লোকে এত সহৃদয় বলেই তারা বেদান্ত ভাব গ্রহণ করেছে। ইংল্যান্ডের ইংল্যান্ডের কথায় বলিলেন, ইংরেজের মতো কনজারভেটিভ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে আর দ্বিতীয় নেই। তারা কোনো নতুন ভাব সহজে গ্রহণ করতে তারা কোনো নতুন ভাব সহজে গ্রহণ করতে চায় না, কিন্তু অধ্যাবসায়ের সহিত যদি তাদের একবার কোনো ভাব বুঝিয়ে দেওয়া যায় তবে তারা কিছুতেই তা আর ছাড়ে না। এমন দৃঢ় প্রতিজ্ঞা অন্য কোনো জাতিতে সহজে মেলে না। সেই জন্যে তারা সভ্যতায় ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে বেদান্ত প্রচার কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা। ইহা জানাইয়া স্বামীজি বলিলেন, আমি কেবল কাজের পত্তন মাত্র করে এসেছি। আমি কেবল কাজের পত্তন মাত্র করে এসেছি। পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করলে কালে অনেক কাজ হবে। নরেন্দ্রবাবু, এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখানে আর কিছু নেই বললেই চলে। কিন্তু সার্বভৌম বেদান্তবাদ, যা সকল মতের সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, এর প্রচারের দ্বারা পাশ্চাত্যের সভ্য জগৎ জানতে পারবে। এর প্রচারের দ্বারা পাশ্চাত্য পাশ- আহ, এর প্রচারের দ্বারা পাশ্চাত্য সভ্য জগৎ জানতে পারবে ভারতবর্ষে এক সময় কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরণ হয়েছিল এবং এখনো রয়েছে। এই মত চর্চার পাশ্চাত্যের জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হবে। অনেকটা এখনই হয়েছে। এই রূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করতে পারলে আমরা তাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করে জীবন সংগ্রামে অধিকতর পটু হব। পক্ষান্তরে তারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করে পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হবে। নরেন্দ্রবাবু, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? দেখো, সহজভাবে এখানে যদি আমরা একটা জিনিস দেখি, নরেন্দ্রবাবু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলকে তুলে ধরার চেষ্টা করছেন যে এই যে পাশ্চাত্যের সাথে প্রাচ্যের এই আদান প্রদান, বা সহজ কথায় বলতে গেলে এই যে আমেরিকা এবং ইংল্যান্ডে গিয়ে ভরে তার এই আহ সিরিজ অফ লেকচার দেওয়া, তাতে কি তাতে কি ভারতবর্ষের যে স্বাধীনতা বা সার্বভৌমত্বের জন্য যে দাবি উঠেছে, যে একটা পলিটিক্যাল মুভমেন্ট ধীরে ধীরে একটা জোর নিচ্ছে, সেটা তৎকালীন যে পলিটিক্যাল ব্যবস্থা, সহজ কথায় বলতে গেলে কংগ্রেস এর থ্রুতে হচ্ছে, সেটাতে কোনো রকম উন্নতি হবে কি? তার অ্যাকচুয়ালি মেন বলার উদ্দেশ্য হচ্ছে সেটা। তো দেখি স্বামীজি এর এতে একটা খুব ইন্টারেস্টিং উত্তর দিচ্ছেন, খুব ইন্টারেস্টিং। সেটা আমরা দেখবো। স্বামীজি, ওরা মানে পাশ্চাত্যের লোকেরা মহাফরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়া পুত্তলিকার মতো কাজ করছে। আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই সুথুল ভৌমিক শক্তি প্রয়োগ করেই একদিন স্বাধীন হব, তবে আপনারা নেহাত ভুল করছেন।
দেখো, এখানে একটা অদ্ভুত ব্যাপার, স্বামীজি কিন্তু খুব স্ট্রেট কাট মানুষ ছিলেন, and everything about him was no nonsense, একদম সরাসরি তিনি কিন্তু প্রশ্নের উত্তরে কিন্তু চলে আসতেন। এই যে ওনার এই প্রশ্নটা নরেন্দ্র বাবুর, যে রাজনৈতিক উন্নতির আশা আছে কিনা, তিনি কিন্তু এর কোনো ঘুরিয়ে উত্তর দিলেন না। এই ঘুরিয়ে যে প্রশ্নটা উনি করেছিলেন, তার কিন্তু কোনো ঘুরিয়ে উত্তর দিলেন না। তিনি তার পরিষ্কার জানিয়ে দিলেন যে যে এই যে ব্রিটিশরা, এরা সর্বদিক থেকে এত বেশি শক্তিশালী এবং সমস্ত কিছু এদের কাছে এত বেশি পরিমাণে আসে, এত হতো, যে আমরা গায়ের জোরে স্বাধীনতা লাভ এদের সাথে করতে পারবো না, আমাদেরকে অন্য পন্থা অবলম্বন করতে হবে। ভুল বুঝেছেন। হিমালয়ের সামনে সামান্য উপখণ্ড যেমন, ওদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতা তেমন প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এইরূপ বেদোক্ত ধর্মের গূঢ় রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করে ওই মহান শক্তিধর গণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করে ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় হয়ে থাকবো, এবং ওরা ইহলোকের অন্যান্য বিষয়ে আমাদের গুরু থাকবে। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখতে বসবে, সেই দিন এই অধঃপতিত জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিনরাত চিৎকার করে করে ওদের এ দেও ও দেও বললে কিছু হবে না। মানে এ দাও ওই দাও, উই ওয়ান্ট দিস উই ওয়ান্ট দ্যাট, এই বললে কিছু হবে না। আদান প্রদান রূপ কাজের দ্বারা যখন উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান বাড়বে, তখন আর চেঁচামেচি করতে হবে না, ওরা আপনা হতেই সব করবে। আমার বিশ্বাস, এরূপে ধর্ম চর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশে ও পাশ্চাত্য দেশ দেশ উভয়েই বিশেষ লাভ। রাজনীতি চর্চা এর তুলনায় আমার রাজনীতি চর্চা এর তুলনায় আমার কাছে গৌণ উপায় বলে বোধ হয়। আমি এই বিশ্বাস কাজে পরিণত করতে জীবন ক্ষয় করব। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে হবে বুঝে থাকেন, তো অন্যভাবে কাজ করে যান। এই উত্তরটা, এই 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 সার্টেন উত্তরটাকে মানে অনেক ভাবে অ্যানালাইজ করা যায়, এবং এটা একটা ডিফাইনিং মোমেন্ট। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। স্বামীজি এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলছেন, যে ওদের কাছে ওরা ফিনান্সিয়াল পাওয়ার বা মিলিটারি পাওয়ারে ওরা আমাদের থেকে এগিয়ে, প্রযুক্তিতে, শিক্ষায়, অর্থতে, চিকিৎসা ব্যবস্থায় ওরা আমাদের থেকে অত্যন্ত উন্নত, এবং আমাদেরকেও যদি উন্নত হতে হয়, উই ওয়ান্ট আ হ্যান্ড হোল্ডিং ফ্রম দিস পাওয়ার্স সাচ অ্যাজ ব্রিটিশ অ্যান্ড আমেরিকান এন্ড দেয়ার টেকনোলজি অ্যান্ড নলেজ। কিন্তু আবার একটা জায়গা আছে যেখানে কিন্তু আমরা ওদের থেকে বেশি এক্সেল করছি, বা আমাদের যে হেরিটেজটা ওদের থেকে অনেক বেশি পুরনো, অনেক বেশি ডাইভার্স এবং অনেক বেশি পরীক্ষিত। সেটা হচ্ছে আধ্যাত্ম বিজ্ঞান। আধ্যাত্ম বিজ্ঞানের জগতে কিন্তু ভারতবর্ষ এই সমস্ত পাশ্চাত্য দেশগুলির গুরু। এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে যেই দিন এই সমস্ত পাশ্চাত্য দেশের কাছে আমরা ধর্ম শিখতে বসবো, সেদিন এই অধঃপতিত জাতির আর মানে যে শেষটুকু আছে সেটাও অধঃপতিত হয়ে যাবে। দ্যাট মিনস হি ইজ মেকিং আ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, দ্যাট উই আর আ কান্ট্রি, আ নেশন অফ স্পিরিচুয়াল হেরিটেজ। মানবীয় গুণের সংবেদনার জায়গা হচ্ছে আমাদের ভারতবর্ষ। মানে ঠিক কিরকম করে একটু সহজ ভাষায় বোঝানো যায়, আমাদের সবারই ঘরে দেখবে একটা একটা কিচেন থাকে, একটা ডাইনিং রুম থাকে, বা যেখানে আমরা খাওয়া দাওয়া করি, গল্প করি, বসি। সবারই সবারই শোয়ার আলাদা আলাদা রুম থাকে, বা যেই যেই ঘরটায় আমরা শুই, আহ ঘুমাই রাতে, একটা বাথরুম থাকে, একটা টয়লেট থাকে, আবার একটা ঠাকুর ঘর থাকে। তাই না? প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা কাজ, প্রত্যেকটা ঘরের কিন্তু আলাদা আলাদা ইউটিলিটি আছে। কোনোদিনও কেউ বাথরুমে পুজো করেছে দেখেছে কি? করে না। ঠিক সেরকমই গোটা পৃথিবীটাকে যদি একটা খুব বড় ঘর ভাবে আমরা ভাবি, যেখানে একটা বিরাট বড় ডাইনিং রুম হয়তো আমেরিকা, একটা হয়তো বিরাট বড় একটা ব্যালকনি হয়তো ব্রিটেন বা ইউকে, ঠিক সেইভাবে যদি আমরা দেখি, তো এই পৃথিবীর কিন্তু ঠাকুর ঘর হচ্ছে ভারতবর্ষ।
তোমার এই এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে, এবং সেটা আজ থেকে নয়, চিরাচরিত কাল থেকে, ফ্রম টাইম ইমমেমোরিয়াল উই আর দ্য প্লেস অফ ওয়ার্শিপ। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর ঠাকুর ঘর, এবং এইটাই হচ্ছে এর একটা ডিফাইনিং বিশেষত্ব। সুতরাং এইটা, ভারতবর্ষ যা পৃথিবীকে যা কিছু দিতে পারে তা নিহিত আছে তারই এই অসামান্য স্পিরিচুয়াল হেরিটেজের মধ্যে। এবং স্বামীজি পরিষ্কার ভাবে পয়েন্ট আউট করে বলে দিচ্ছেন যে আমাদেরকে ওদের কাছে এই জাগতিক সমস্ত কিছু যা আছে, তাদের সেটা টেকনোলজি হোক, হেলথ কেয়ার হোক, আহ বা অন্যান্য শিক্ষা দীক্ষা, নারী শিক্ষা হোক, যা কিছু হোক, উই হ্যাভ টু লার্ন ফ্রম দেম, আমাদেরকে তাদের কাছে শিখতে হবে। উই ওয়ান্ট এ হ্যান্ড হোল্ড। কিন্তু আমাদের কাছেও কিছু একটাই জিনিস আছে, হয়তো খুব বেশি কিছু দেওয়ার নেই, বাট একটাই জিনিস আছে যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এবং যার মূল্য কিন্তু করা সাধারণভাবে সম্ভব না। সেটা হচ্ছে আমাদের এই যে স্পিরিচুয়াল হেরিটেজ, যে কি বলবো, যেটা হচ্ছে যে মানব জীবনের সার্থকতার একটা দিক, যেটা ছাড়া কিন্তু এই সমস্ত প্রাচুর্যতা গুলো নিয়েও কিন্তু মানুষ শান্তি পাবে না। সেইটা কিন্তু আমরা এই পৃথিবীকে অফার করতে পারি। এবং তিনি সেখানেই বলছেন যে এই আদান প্রদানটা যেই মুহূর্তে আমাদের মধ্যে হবে, এই সমস্ত পাশ্চাত্যের দেশগুলো যখন আমাদের এই হেরিটেজটা বুঝবে, and we will offer that to them, এবং আমরাও ওদের কাছে ওদের যে সমস্ত প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনীতি, সেই সমস্ত কিছু আমরা শিখবো, তখন একটা পারস্পরিক একটা সম্মানের জায়গা তৈরি হবে। তখন উই ডোন্ট হ্যাভ টু আস্ক ফর এনিথিং, এই দাও, ওই দাও, ওই শাসন দাও, স্বায়ত্ত শাসন দাও, স্বাধীনতা দাও। ইট উইল নট ম্যাটার, বিকজ দেন আমরা স্বমহিমায় প্রতিষ্ঠিত হব, এবং পৃথিবীর সঙ্গে আমাদের যে আদান প্রদানটা, সেটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সুখকর হবে। then we will be the in a real sense um, a great power. গ্রেট পাওয়ার সবাই একই রকম ভাবে হয় না। কেউ মিলিটারি পাওয়ার হয়, কেউ ফিনান্সিয়াল পাওয়ার হয়, কেউ একটা হিউম্যানিটেরিয়ান সুপার পাওয়ারও হয়, এবং ভারতবর্ষ সেটা হতে পারে। তো uh, it's a very important point that Swami Vivekananda is making. তো আমরা তারপরে একটা এগিয়ে যাই। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন, এবং শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথাগুলি শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্ত মূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিল। নরেন্দ্রবাবু চলিয়া গেলে গৌরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো, মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখিলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি। গৌরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানা ছবি দেখিয়া ছবি তাহাকে উপহার দিলেন। আচ্ছা, তোমাদের নেক্সট ক্লাস কটার থেকে আছে? নেক্সট ক্লাস মানে এটা কি এর পরেই আছে? কাইন্ডলি একটু বলবে, মানে তোমাদের 10, 12টা 10 থেকে ছিল, তো আমি আরো 5 মিনিট কি নিতে পারি, যদি একটু বলো তোমরা। কোথায় গেল রে? ওকে ঠিক স্যার। আছে, আর হ্যাঁ বলো। হ্যাঁ, বলো কি বলছো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্বামীজি উহা হইতে আচ্ছা, প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানা ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করিয়াছিলেন। স্বামীজি, আপনাদের সবার উদ্দেশ্য কি? প্রচারক: আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঁজার পোল স্থাপন করা হইয়াছে। স্থানে স্থানে কি কি হয়ে গেছে? পিঁজার পোল? এ তো আমি প্রথমবার শুনছি। স্থানে আমরা আমাদের সব উদ্দেশ্যকে, আমরা দেশে গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিজার পোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাতে হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হন। স্বামীজি,
এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক, দয়া পরাবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যা কিছু দেন তার দ্বারাই এই সভার কার্য নির্বাহ হয়। স্বামীজি, আপনাদের গচ্ছিত কত টাকা আছে? মারোয়াড়ি বণিক সম্প্রদায় এ কার্য বিশেষ পৃষ্ঠপোষক, তাহারা এই সৎকার্যে বহু অর্থ দান দিয়েছে। স্বামীজি, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করিয়াছে। 9 লক্ষ লোকের। আপনাদের সবাই এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক, আমরা দুর্ভিক্ষাদিতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতাগণের রক্ষা গল্পে এই সভা সাবিত। স্বামীজি, যে দুর্ভিক্ষ আপনাদের আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুকে পতিত হলো, সামর্থ্য সামর্থ্য থাকা সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদের অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল। যেমন কর্ম তেমন ফল হইয়াছে। প্রচারকের কথা শুনিয়া স্বামীজি বিশাল নয়নবন্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল, মুখ আরক্তিম হইল, কিন্তু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার সঙ্গে আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতের কোনো বিষয়ের জন্যই চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না। এই কাজ সম্বন্ধে বলা যেতে পারে, গোমাতা নিজ নিজ কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন, আমাদের ওতে কিছু করবার নেই। প্রচারক, একটু অপ্রতিভ হইয়া, হ্যাঁ, আপনি যাহা বলিছেন তাহা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করিবে? হিন্দুস্তানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষয়ে বিদ্রূপ তিনি স্বামীজির এই বিষয়ে যে বিদ্রূপ তা তিনি বুঝিতেই পারলেন না। স্বামীজিকে বলিলেন যে সেই সমিতির উদ্দেশ্য তিনি তাহার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। স্বামীজি, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, আগে মানুষের সেবায় ব্যয় করবো। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান বিদ্যাদান ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে তবে আপনাদের সময় যদি কিছু দেওয়া যাবে। কথা হ্যালো। শুনিয়া প্রচার, হ্যাঁ বলো। বলছি আমাদের বেল পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তোমরা চলো। তাহলে আজকে এখানেই রাখছি, আবার ওকে। পরের দিন আমরা করবো। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে।